আসিম মুনিরের বারবারন্ত একদিকে যখন হচ্ছে, তখন ভারতও কিন্তু টোটালি প্রস্তুতি নিয়ে ফেলেছে অপারেশন সিন্দুর 2.0। শুধু ইমরান খানকে সরিয়ে দেওয়া পাকিস্তান থেকে, পিটিআইকে পুরো ধূলিসাৎ করে দেওয়া না, এটাই মেন লক্ষ্য নয়। কিন্তু তার লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে একটা যুদ্ধ। মুনির আমেরিকায় গিয়ে দাবি করেন, কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নয়, ইতিহাসটাও পড়েনি, পড়াশোনা না করেই চলে এসছে। উদ্ধার করতে হবে আমাদের সিন্ধ, উদ্ধার করতে হবে আমাদের পাঞ্জাব প্রদেশ, উদ্ধার করতে হবে আমাদের বালুচিস্তানও। বালুচিস্তান তো একটা স্বাধীন রাষ্ট্র, তাকে জোর করে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মাত্র মানুষের জন্য গোটা পাকিস্তান আগামী দিনে হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে। জম্বুরি একদম সামনাসামনি এলাকায় প্রায় 72খানা জঙ্গি ঘাঁটি আবার নতুন করে তৈরি করে ফেলেছে। বিএসএফ এর আধিকারিকরা গ্রাউন্ড জিরোতে গিয়ে এই জঙ্গি ঘাঁটিতে যাতে কোনো রকম জঙ্গিরা না থাকে, এইরকম 120 জন জঙ্গি যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে কিন্তু সরাসরি ওয়ার্নস করেছে বিএসএফ। এবার তাদেরকে নেক্সট মিশনে কি হবে, ভারতে পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো উপায়, সীমানা পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে যে কোনো উপায়ে ভারতে প্রবেশ করিয়ে দাও, তারপর দেখো কি হয়। রয়ের কাছে ইনপুট রয়েছে যে কোনো মুহূর্তে এই শীতের মধ্যেই ডিসেম্বরেই হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। আপনারা ওই জঙ্গি পাঠিয়ে দেবেন মতলব কোশ্চেন সীমান্ত দিয়ে, আবারও একটা যুদ্ধ চাইছে আসিম মুনির। এই ডিসেম্বরের মধ্যেই তিনি কিছু একটা ঘটাবেন বলে মনে করা হচ্ছে। তখন রাজনাথ সিং এর এই বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত। তাহলে যুদ্ধ কি লাগলো বলে? এই মুহূর্তে পাকিস্তানের সর্বেসর্বা আসিম মুনির, তিনি সেনাপ্রধান একাধারে ফিল্ড মার্শাল, একাধারে তিনি আর্মি চিফ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স। একই সঙ্গে তিনি এতগুলো পদ নিজের কাঁধে রেখে দিলেন। সঙ্গে তার এখন লক্ষ্য কি, পরবর্তী লক্ষ্য? এই যে বলছি মুনিরের যে এই উত্থান, গত কয়েকটি এপিসোডে আপনাদের বলেছি, এই উত্থানের পেছনে আসল লক্ষ্য কি? শুধু ইমরান খানকে সরিয়ে দেওয়া পাকিস্তান থেকে, পিটিআইকে পুরো ধূলিসাৎ করে দেওয়া না, এটাই মেন লক্ষ্য নয়। আসিম মুনিরের প্রধান লক্ষ্য হলো যে পাকিস্তানের ইতিহাসে নিজের নাম খোদাই করা। কিন্তু কিভাবে? পাকিস্তানের ইতিহাস মানেই আপনারা জানেন যে সেখানে ভালোর কোনো জায়গা নেই, পজিটিভের কোনো জায়গা নেই, সবটাই নেগেটিভ। যে যত বেশি নেগেটিভ কাজ করতে পারে তার নাম ইতিহাসে তত বেশি উজ্জ্বল। যেমন আইয়ুব খান, পারভেজ মুশারফ, এরপর আসিম মুনির। কিন্তু আসিম মুনির আইয়ুব খান, পারভেজ মুশারফের পরে তার নাম রাখতে চান না। তার লক্ষ্য কি? তার লক্ষ্য আইয়ুব খান, পারভেজ মুশারফের আগে তার নাম উচ্চারণ হোক পাকিস্তানের ইতিহাসে। আর এই মোটো নিয়েই তিনি এগিয়ে চলেছেন। এই মোটো নিয়ে এগিয়ে চলতে গেলে তাকে কি করতে হবে? তাকে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। জিতুক হারুক তাতে কোনো যায় আসে না, জিততে তো পারেই না। পাকিস্তান কোনোদিনও জিততে পেরেছে? ক্রিকেটের মাঠেই জিততে পারে না, আর যুদ্ধের ময়দানে কি করে জিতবে? কিন্তু তার লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে একটা যুদ্ধ। ইমরান খানের বোন, তিনি তার দাদার সঙ্গে দেখা করার পর বলেছিলেন যে আসিম মুনিরের প্রধান লক্ষ্য হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ। এই কথাটা ইমরান খান তার বোনকে নিজে মুখে বলেছিলেন। কিন্তু যুদ্ধ করে কি হবে? কি হবে যুদ্ধ করে? যুদ্ধ করে তিনি পাকিস্তানিদের কাছে হিরো হবে। ইতিমধ্যেই আসিম মুনির পাকিস্তানে একটা হিরো। শেহবাজ শরীফের পোস্টার দেখতে পারবেন না, কিন্তু আসিম মুনিরের পোস্টার মোড়ে মোড়ে দেখতে পাবেন এই মুহূর্তে পাকিস্তানে। বুঝতে পারছেন নিজেকে কিভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তার যে প্রধান লক্ষ্য ভারতের সঙ্গে যুদ্ধ করা, সেটা কিন্তু গত এপ্রিলেই আমরা টের পেয়েছিলাম। প্রথমে তিনি মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব উস্কে দিয়েছিলেন, তারপর পেহেলগাম হামলা, সেখানে জঙ্গি পাঠিয়ে দিয়েছিলেন। তারপর অপারেশন সিন্দুর যখন ভারত করলো, তখন পাকিস্তানিদের ভুল বুঝিয়ে বলল আমরা ভারতের যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছি, আমরা যুদ্ধে জিতে গিয়েছি, এইসব করে ফিল্ড মার্শাল হয়ে গেলেন।
আর আজ যখন তিনি সিডিএফ হলেন, তার প্রথম ভাষণেই আবারও তিনি একই জ্বালাময়ী ভাষণ দিলেন। বুঝতে পারছেন যে পাকিস্তানিদের, মৌলবাদী পাকিস্তানিদের একত্রিত করতে তিনি এখন উঠে পড়ে লেগেছেন। আর নিজেকে বললাম যে ওই আইয়ুব খান, পারভেজ মুশারফ তাদের আগে নিজের নাম প্রতিষ্ঠা করার ধান্দায় রয়েছেন। ধান্দাই বটে, কিন্তু এই ধান্দা তার কখনোই সফল হবে না। তার কারণ আসিম মুনিরের বারবারন্ত একদিকে যখন হচ্ছে, তখন ভারতও কিন্তু টোটালি প্রস্তুতি নিয়ে ফেলেছে অপারেশন সিন্দুর 2.0। তাহলে যুদ্ধ কি লাগলো বলে? কেন বলছি এই কথা? তার কারণ আজকে আপনাদের এই এপিসোডে বুঝিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন্স: অপারেশন সিন্দুর 2.0 ইজ লোডিং হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ভারতের কাছ থেকে এই বার্তা পাকিস্তানেও পৌঁছে গিয়েছে। তার আগে আপনাদের দেখাই সিডিএফ হওয়ার পর আসিম মুনির তার প্রথম বক্তৃতায় কি বলেছেন। দ্য হিন্দু করেছে, পাকিস্তানস রেসপন্স টু অ্যাগ্রেশন উইল বি সুইফট অ্যান্ড সিভিয়ার। মুনির বলছেন যে এরপর যদি ভারত আগ্রাসন দেখায়, তাহলে পাকিস্তানের রেসপন্স হবে সুইফট অ্যান্ড সিভিয়ার, আরও ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর দেখিয়েছিস, অপারেশন সিন্দুরে তো সবই ধূলিসাৎ হয়ে গিয়েছিল, সেনা ক্যাম্প থেকে শুরু করে জঙ্গি ঘাঁটিগুলো। তারপরও তার দম কমেনি, বরং ওই যে হয় না, কিছু দেখবেন পাড়ায় কিছু ছেলে মেয়ে থাকে, খেলাধুলা করতে গিয়ে তারা ঝামেলায় জড়িয়ে পড়ে। আপনি তাকে যতই ঝামেলা থেকে সরিয়ে দিন, সে ততই আপনাকে মারতে আসে। আপনি চাইছেন না তার সঙ্গে মারপিট, তাকে সরিয়ে দিচ্ছেন যে যা বাবা যা, ঘরে যা, সে তত তেরে তেরে আসছে আপনাকে মারতে। ঠিক তেমন অবস্থা হয়েছে আসিম মুনিরের। কেন দেখুন, বলছে চিফ অফ ডিফেন্স ফোর্স অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির অন মন্ডে December 8, 2025 ক্লেম দ্যাট পাকিস্তান ইজ এ পিসফুল নেশন। উনি যদি না বলতেন এই কথা বিশ্ববাসী জানতেই পারতো না। বুঝতে পেরেছেন যে পাকিস্তান হচ্ছে একটা পিসফুল নেশন, বাট ওয়ান দ্যাট নো ওয়ান উড বি অ্যালাউড টু টেস্ট ইসলামাবাদ টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর সভেরেনিটি। মানে পাকিস্তান হচ্ছে একটা শান্তিপ্রিয় দেশ, কিন্তু কোনো যদি বহিরাগত শক্তি সেই শান্তিপ্রিয় দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে চায়, তার রক্ষে নেই। বুঝতে পারছেন কত বাহাদুরি কথাবার্তা। আচ্ছা, তারপর বলছে অ্যাড্রেসিং দ্য অফিসার্স অফ দ্য আর্ম ফোর্স ফলোয়িং এ গার্ড অফ অনার অ্যাট GHQ টু অনার হিম on being appointed as the country first CDF, Field Marshal Munir also said that Pakistan's response will be much more swift and severe in case of any aggression. Aggression কে দেখায় আর কেনই বা দেখায়? ভারত অ্যাগ্রেশন দেখিয়েছিল কি অপারেশন সিন্দুরের সময়? না, দেখায়নি। আপনাদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছিল। পেহেলগাম হামলা যদি না হতো, অপারেশন সিন্দুরও হতো না। আর এবার আসিম মুনির যা শুরু করেছেন, তাতে অপারেশন সিন্দুর 2.0 হয়তো আরও কাছে। কেন বলছি? তার কথাটা আমি আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। দেখুন, টাইমস অফ ইন্ডিয়াও একটা হেডলাইন করেছে তার বক্তব্য ধরে, সিভিয়ার রেসপন্স ইন ফার্স্ট স্পিচ আফটার বিকামিং সিডিএফ। ইতিমধ্যেই পাকিস্তানে একটা মুনিরবাদ চালু হয়েছে। মুনিরবাদ, বুঝতে পারছেন, আগে ছিল জিন্দাবাদ, এখন মুনিরবাদ চালু হয়েছে পাকিস্তানে। নতুন নতুন সংবিধান হয়ে গেছে, নতুন নতুন সংসদ ভবন হয়ে গেছে, সব নতুন নতুন। আপনি 47 ভুলে যান। মানে এমনিও তো আর কে 47 মনে রেখেছে পাকিস্তানে? কে মনে রেখেছে ভাই? তাদের ওই 47-এর পর থেকে কতবার সংবিধান পরিবর্তন হলো, কতবার যে ক্ষমতার হস্তান্তর হলো। মানে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্রপতি ক্ষমতায় থাকবেন না, আর্মি চিফ জেনারেল ক্ষমতায় থাকবেন, এই সব নিয়েই তাদের ডামাডোল এখনও চলছে। কিন্তু তার মাঝে আসিম মুনির নিজেকে একটা বিশাল বড় সর্বশক্তিমান হিসেবে প্রমাণ করে নিয়েছেন। আর সেই কারণেই এখন মুনিরবাদ পাকিস্তানে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কেন বলছে মুনির ডক্টরিন, কাশ্মীর কেন্দ্রিক আক্রমণাত্মক নীতি। বিদেশে বক্তব্য দেওয়ার সময় মুনির দাবি করেন কাশ্মীর পাকিস্তানের জাগুলার ভেইন, অবিচ্ছেদ্য অংশ। বলছে ঘাড়,
ঘাড়ের যে শিরা হয় না, ওই ঘাড়ের শিরা, তিনিই বলেছিলেন, আসিম মুনিরই বলেছিলেন। যখন বলেছিলেন তিনি যে হিন্দু মুসলিম এক নয়, ভারতের কালচার পাকিস্তানের কালচার এক নয়, কে বলেছিল এই কথাগুলো? কেন বলতে হয় এই কথাগুলো? আচ্ছা, ভারতের মানুষ আর পাকিস্তানের মানুষ কি আলাদা? আপনি বলুন তো। ভারত স্বচ্ছ জল খায় আর পাকিস্তান কি কালো কালো জল খায়? এরকম কিছু ব্যাপার? এরকম তো নয় কিছু। সবাই তো মানুষ, এখানেও যারা আছে তারাও মানুষ, ওখানে যারা আছে তারাও মানুষ। তাহলে ধর্ম দিয়ে মানুষকে কেন বিচার করবেন? কেন বিচার করবেন? কিন্তু তার যে মোটো, তার মোটো কিন্তু ধর্ম নয়, তার টার্গেট হচ্ছে রাজনীতি। তিনি হতে পারেন চিফ অফ ডিফেন্স ফোর্স, কিন্তু তার লক্ষ্য হচ্ছে পলিটিক্স। তিনি বলছেন, আর এই বিষয়টি তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও ঠেলে দিতে চান, যাতে গোটা বিশ্ব জেনে যায় যে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। আসলে কি তাই? তা তো নয়। এটি পাকিস্তানে এখন মুনির ডক্টরিন নামে পরিচিত। এইভাবেই পাকিস্তানিদের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার একটা কৌশল তিনি নিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র সফরে ভারতের বিরুদ্ধে প্ররোচনা। মুনির আমেরিকায় গিয়ে দাবি করেন, কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নয়। ইতিহাসটাও পড়েনি, পড়াশোনা না করেই চলে এসছে। বুঝতে পেরেছেন? ইতিহাসটাও পড়েনি। ওই একটা মূর্খ লোক এসে বলছে নাকি কাশ্মীর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু নয়, আন্তর্জাতিক ইস্যু। কবে থেকে আন্তর্জাতিক ইস্যু হলো কাশ্মীর? কবে থেকে হলো? ওই তো ডোনাল্ড ট্রাম্প বড়াই করে বলেছিলেন আমি মিটিয়ে দেবো, যে জানেই না কত বছরের সংঘাত, বলছে 1000 বছরের সংঘাত। 47-এ স্বাধীন হয়েছে ভারত আর পাকিস্তান, আর ডোনাল্ড ট্রাম্প বলছেন 1000 বছরের সংঘাত আমি মিটিয়ে দেবো। মিটাতে পারছেন? তার হস্তক্ষেপ এখনো আপনি দেখতে পেয়েছেন? কোনোদিনও পাবেন না। কারণ কাশ্মীর কোনো মতেই আন্তর্জাতিক ইস্যু নয়, এটা দ্বিপাক্ষিক ইস্যু, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। আরও ভালো করে বললে, কাশ্মীর ভারতের ইস্যু, পাকিস্তানের কোনো মাথা ব্যথা থাকার কথাই নয়। তারা তো দখল করে রেখেছে, তাদের আবার কিসের মাথা ব্যথা? বরং ভারতের মাথা ব্যথা থাকা উচিত, যে অংশটা পাকিস্তান দখল করে রেখেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে উদ্ধার করতে হবে। শুধু কাশ্মীর নয়, উদ্ধার করতে হবে আমাদের সিন্ধ, উদ্ধার করতে হবে আমাদের পাঞ্জাব প্রদেশ, উদ্ধার করতে হবে আমাদের বালুচিস্তানও। বালুচিস্তান তো একটা স্বাধীন রাষ্ট্র, তাকে জোর করে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জানেন তো, সবই তো জানেন আপনারা। বলছে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়েও আক্রমণাত্মক অবস্থান নেন, বলেন জলস্রোতের ওপর ভারতের অধিকার নেই। যে জল, যে নদী ভারত থেকে বয়ে আপনাদের কাছে যাচ্ছে, আর সেই জলে ভারতেরই কোনো অধিকার নেই। বুঝতে পারছেন? তার বক্তব্যটা হচ্ছে এরকম যে বাবা তার ছেলেকে লালন পালন করছে, বুঝতে পারছেন? কিন্তু একটা সময় ছেলে গিয়ে বলছে যে টাকা পয়সা দিয়ে আমাকে বড় করে তোলা হয়েছে, সেই টাকা পয়সার উপর আমার বাবার কোনো অধিকারই নেই। ভেবে দেখুন একবার বক্তব্যটা। যার জন্য তুই আজকে এত বড় হলি, আজকে বলছিস তারই কোনো অধিকার নেই। অদ্ভুত কথা। বলছে এমনকি ভারতের নির্মীয়মান বাঁধ ভেঙে দেওয়ারও ইঙ্গিতও দেন তিনি, ভেঙে দেখাক। বুঝতে পারছেন? এইগুলোই হচ্ছে ছোটোখাটো ইন্ধন, মানে যুদ্ধ লাগা, আমি চাই যুদ্ধ কর, তার জন্য এই বক্তব্যগুলো তাকে বলতে হয়। বিভিন্ন সময় এই বক্তব্যগুলো তিনি বলেন। পরমাণু অস্ত্র নিয়ে ভয় দেখানো, এখন তার নিউক্লিয়ার বাটন তার হাতে। তিনি বলেই দিয়েছেন যে কোনো সময়, যে বলছে আরও ভয়ঙ্কর হবে, আরও ভয়ঙ্কর হবে, সুইফট অ্যান্ড সিভিয়ার হবে। ভারত দেখবে তাকিয়ে যে কি হবে এবার, পাকিস্তান কি করবে যদি যুদ্ধ বাঁধে, কী বা করতে পারবে, সেটাই আপনাদের আজকে দেখাবো। বলছে মুনির প্রকাশ্যে বলেন, যদি পাকিস্তান হারতে থাকে আমরা আধা পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববো। এখানে আমি এই সমস্ত ওনার যতই জ্বালাময়ী উস্কানিমূলক বক্তব্যগুলো তিনি দিয়ে দিয়ে এতদিন প্রতিষ্ঠা হয়েছেন পাকিস্তানে, সেই বক্তব্যগুলোকেই আমি সাজিয়েছি পরপর। প্রথমে তিনি কি বলেছিলেন, যে হিন্দু মুসলিম এক নয়, ভারতের সংস্কৃতি পাকিস্তানের সংস্কৃতি এক নয়। তারপর তিনি গিয়ে বলছেন কাশ্মীর পাকিস্তানের জেগুলার ভেইন। তারপর তিনি বলছেন যে কাশ্মীর নাকি আন্তর্জাতিক ইস্যু। তারপর তিনি বলছেন যে যদি পাকিস্তান হারে যুদ্ধে তাহলে আধা পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুববো। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর একটা মানসিকতা আসিম মুনিরে? গোটা পৃথিবী ধ্বংস করে দেবে যদি পাকিস্তান ধ্বংস হয়। পাকিস্তান এমনিও ধ্বংস হয়ে গেছে, পাকিস্তানে কিচ্ছু নেই, এমনিও ধ্বংস হয়ে গেছে, সাধারণ মানুষ খেতে পর্যন্ত পায় না। এই বক্তব্য তার অস্থির ও বিপজ্জনক মানসিকতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। ইমরান খান কি ভুল বলেছে? কি ভুল বলেছে? যে উনি মানসিকভাবে অস্থিতিশীল, পাগল লোক। ডোনাল্ড ট্রাম্প যেমন একজন, আর উনিও তেমন। পাগলকে তা দিয়ে পাগলামি। বুঝতে পারছেন? আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে আসিম মুনিরের এত সাহস এলো কোথা থেকে? কোথা থেকে এলো? ডোনাল্ড ট্রাম্প।
ওই তো আমেরিকায় যায়, ডোনাল্ড ট্রাম্পের জুতো জিভ দিয়ে চেটে দেয়, ব্যাস। এবার দেখুন, বলছে পাকিস্তানের ভবিষ্যৎ সংকট। একজন যুদ্ধোন্মাদ, স্বৈরাচারী ও আত্মকেন্দ্রিক সামরিক শাসক এখন পাকিস্তানের পুরো বাহিনী চালাচ্ছেন। ফলে দেশটির ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ের দিকে এগোচ্ছে এই মুহূর্তে পাকিস্তান। নিজের খ্যাতি বাড়াতে গিয়ে তিনি পাকিস্তানকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে যাচ্ছেন, অলরেডি ঠেলে দিয়েছেন। সাধারণ মানুষও বুঝতে পারছে যে এই আসিম মুনির কতটা ক্ষতিকর হতে চলেছে আগামী দিনে। এই আসিম মুনির একটা মাত্র মানুষের জন্য গোটা পাকিস্তান আগামী দিনে হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে। কেন বলছি বারবার এই কথা কেন বলি, তার কারণ দেখুন, বলছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বলছে পাকিস্তান হ্যাজ রিঅ্যাক্টিভেটেড 72 টেরর লঞ্চ প্যাড অ্যালং জম্মু ফ্রন্টিয়ার সিন্স অপারেশন সিন্দুর, বিএসএফ শেষ। বুঝতে পারছেন, হাল ছাড়তে নারাজ। বলছে কত জঙ্গি ঘাঁটি ভাঙবি, ভাঙ, আমরা আবার তৈরি করে দেবো। এই নিয়মে চলছে, এই নীতিতে চলছে। এখন নতুন করে বলছে 72খানা জঙ্গি ঘাঁটি আবার নাকি জম্মু ফ্রন্টিয়ারের সামনে তৈরি হয়ে গেছে। কে বলছে? বিএসএফ বলছে। নিয়ারলি 7 months আফটার সাফারিং লার্জ স্কেল ড্যামেজ টু ইটস ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার ডিউরিং অপারেশন সিন্দুর, পাকিস্তান হ্যাজ ওয়ান্স এগেন অ্যাক্টিভেটেড ওভার 70 টেরর লঞ্চ প্যাডস নিয়ার জম্মু, দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ সেড। জম্বুরি একদম সামনাসামনি এলাকায় প্রায় 72খানা জঙ্গি ঘাঁটি আবার নতুন করে তৈরি করে ফেলেছে। এত পয়সা কোথা থেকে পাচ্ছে? ভিখারির অবস্থা এখন পাকিস্তানের। আপনাদের দেখাচ্ছি যে কিভাবে তারা জঙ্গি ঘাঁটি তৈরি করছে। এই অবস্থাতেও যেখানে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, তাদের হকের টাকা, বস্ত্র, শাস্ত্র, বাসস্থান, এই সমস্ত টাকা নিয়ে এসে তিনি জঙ্গিদের ফান্ড করছেন। আসিম মুনির জঙ্গিদের ফান্ড করছেন, আর সেখানেও পুরোপুরিভাবে পাচ্ছেন না, সফল হতে পারছেন না, কিন্তু তিনি করে যাচ্ছেন। কিভাবে করছেন সেটাও আমাদের আজকে সুন্দরভাবে ব্যাখ্যা করব। In the month since India's Operation Sindoor inflicted extensive damage on Pakistani post and terror infrastructure, security agency says Pakistan has quickly revolved and reactivated 72 terror launch pads along the Jammu frontier. Senior BSF officer cautioned that despite Islamabad's stated shift of such facilities on depth areas, several launch pads have resurfaced close to the international border and the LOC. Even the Pakistan restores abundant post and adopts to evolving tactics such as drone use. বুঝতে পারছেন, শুধু যে জঙ্গি ঘাঁটি তৈরি করেছে তাতেই ক্ষান্ত নেই, সেখান থেকে সেখানে প্রশিক্ষণ চালানো হচ্ছে এবং সেখান থেকে কিভাবে ভারতের ভেতরে সীমানা দিয়ে ওই জঙ্গিদের প্রবেশ করানো যায় সেই সমস্ত ট্যাকটিক্সও চলছে এই মুহূর্তে। বুঝতে পেরেছেন, সেই সমস্ত সব কিছু চলছে এই মুহূর্তে। মানে ভারতকে যেন তেন প্রকারে অশান্ত করে তোলো, তারপর তারা আমাদের আক্রমণ করবে। গোটা বিশ্ববাসীকে বলবো, দেখেছেন ভারত আমাদের আক্রমণ করলো, তাহলে আমরা যুদ্ধে যেতে পারবো। আর যুদ্ধ করলেই হারবো তো জানি, হেরে যাই তো কোনো যায় আসে না, কিন্তু যুদ্ধ করলে পাকিস্তানের ওই সাধারণ মানুষ যারা খেতে পাচ্ছে না তাদেরকে তো ভুল বোঝানো যাবে যে দেখুন আপনাদের রক্ষা করলাম, নাহলে ভারত এসে আপনাদের মেরে দিয়ে চলে যেত। বুঝতে পারছেন, বলছে আইএসআই এর পুরনো টেরর স্ট্রাকচার এখানে আপনাদের দেখাচ্ছি। পাকিস্তানে আইএসআই আগে লস্করি তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের জন্য আলাদা লঞ্চ প্যাড এবং আলাদা সেক্টর চালাতো। লঞ্চ প্যাড বলতে বড় শিবির নয়, এগুলি হলো অস্থায়ী ফ্রন্ট বা বেস। ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদের আনা হতো এখানে, অস্ত্র, কমিউনিকেশন ডিভাইস দেওয়া হতো, সেখান থেকে এলওসি আইবি পেরিয়ে ভারতে ঢুকিয়ে দেওয়া হতো। ভারতের র এবং এমআই এই লঞ্চ প্যাডগুলোর সম্পূর্ণ ম্যাপ বহু বছর আগেই তৈরি করে রেখেছিল। অপারেশন সিন্দুর 1 পয়েন্টের আঘাতে জৈশের কাঠামো ধসে পড়ে। অপারেশন সিন্দুর 1-এর প্রধান সাফল্য ছিল জৈশ-এ মোহাম্মদের সব ফ্রন্ট লাইন লঞ্চ প্যাড ভেঙে দেওয়া, সীমান্তবর্তী সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। পাকিস্তান এখন এমন আর্থিক সংকটে পড়েছে যে নতুন লঞ্চ প্যাড গড়ার মতো টাকা পর্যন্ত তাদের কাছে ছিল না। কিন্তু আপনাদের যে দেখিয়ে দিলাম 72খানা লঞ্চ প্যাড আবার নতুন করে তৈরি করেছে, তাহলে টাকা পয়সা কোথা থেকে পেল? আরে আসিম মুনির ওটা লাগে টাকা দেবে ডোনাল্ড ট্রাম্প। না, কোনো বাজে কথা বলছি না, কারণ ডোনাল্ড ট্রাম্পকেও তিনি ঘুষ পাইয়ে দিতে সাহায্য করেছেন। এ কথা আমি বলিনি, এ কথা এক্স পেন্টাগন অফিসিয়াল মাইকেল রুবিন বলেছেন। বুঝতে পারছেন, মানে দেওয়া নেওয়ার একটা সম্পর্ক, তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দেব, গিভ অ্যান্ড টেক পলিসিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির।
এবং ডোনাল্ড ট্রাম্প জানেন আপনি খুব তেল খেতে ভালোবাসেন, একটু মাখন খেতে ভালোবাসেন, আর আসিম মুনির মাখন মাখাতে ভালোবাসেন, তাহলে মিলে গেল, একদম খাপে খাপ। বাকিটা আপনারা বুঝে নিন। এই বিষয় চলছে, এইভাবে আবার নতুন লঞ্চ প্যাড তৈরি করা হচ্ছে, কিন্তু সেখানেও তো অভাব, প্রচুর অভাব। তারপরেও তো লঞ্চ প্যাড তৈরি করতে হবে, একটা ভারতকে তো অশান্ত করতে হবে রে ভাই, যে কোনো উপায়ে। কিভাবে করা যায় বলতে নতুন কৌশল নিয়েছে লস্কর আর কমন লঞ্চ প্যাড। লস্কর জৈশকে একসঙ্গে করে দিয়েছে, আগে আলাদা লঞ্চ প্যাড হতো, এখন একসঙ্গে করে দিয়েছে, তাহলে খরচ কম, মানে খরচ কমাচ্ছে, কস্ট কাটিং। দেখুন বলছে এর সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে যে পাকিস্তান এখন মিশ্র লঞ্চ প্যাড তৈরি করতে ব্যস্ত। আগের মতো আলাদা নয়, অর্থের অভাবে এক জায়গাতেই লস্করের ঘাঁটি হচ্ছে এবং জৈশেরও ঘাঁটি হচ্ছে, উভয়কেই একত্রিত করা হচ্ছে, একই অস্ত্রাগার থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এটি পাকিস্তানের নতুন টেরর কমপ্লেক্স, যাকে গোয়েন্দারা বলছেন টেরর কমপ্লেক্স 2.0। ওরা করবে টেরর কমপ্লেক্স 2.0, আর আমরা কি করব, অপারেশন সিন্দুর 2.0। পাকিস্তান এখন নতুন লঞ্চ প্যাড বসাচ্ছে কোথায়, শিয়ালকোট আর জাফরওয়াল বেল্টে, কারণ ভারতীয় আর্টিলারির সরাসরি রেঞ্জের বাইরে থাকবে, কম সিগনেচারের মডিউলার নির্মাণ, যাতে নজরদারির কম ধরা পড়ে। কিন্তু পাকিস্তানের ভুল ধারণা হলো ভারতের প্রিসিশন স্ট্রাইক, যেমন ব্রহ্মোস, দেশের যে কোনো কোনায় আঘাত হানতে সক্ষম। আপনি মাটির তলাতেও জঙ্গি ঘাঁটি বানাতে পারেন, তাতে কোনো যায় আসে না, আপনার টাকা থাকলে আপনি যেখানে খুশি বানাতে পারেন। কিন্তু ব্রহ্মোসকে কি চেনেন? ব্রহ্মোস একদম প্রিসিশন স্ট্রাইক হয়, একদম প্রিসিশন স্ট্রাইক, লক্ষ্যমাত্রা আগে থেকেই ঠিক থাকে, শুধু আপনি যেখান থেকেই তাকে লঞ্চ করুন না কেন, ওই ব্রহ্মোস গিয়ে ঠিক সেই জায়গাটাতেই ভাঙবে। বুঝতে পেরেছেন? যে কোনো কোনায়, পাকিস্তানের যে কোনো কোনায় আপনি জঙ্গি ঘাঁটি তৈরি করুন, একটা ব্রহ্মোসই আপনাদের যথেষ্ট ওই জঙ্গি ঘাঁটির জন্য। এবার দেখুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে বিএসএফ ওয়ার্নস অফ 120 টেররিস্ট অন এলওসি লঞ্চ প্যাডস। বুঝতে পেরেছেন? এলওসির পাশে যে জঙ্গি ঘাঁটিগুলো তৈরি হচ্ছে, যে লঞ্চ প্যাডগুলো তৈরি হচ্ছে, সেখানে কমপক্ষে 120 জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কার সতর্কবার্তা দিয়েছে বিএসএফ? শুধু যে রকে ইনপুট দিচ্ছে তা নয়, সাধারণ মানুষকেও ইনপুট দিচ্ছে বিএসএফ। বলছে অ্যারাউন্ড 120 টেররিস্ট পজিশনস অন 70 লঞ্চ প্যাডস অ্যাক্রস দ্য এলওসি are under close watch, and next phase of Operation Sindoor will be activated without hesitation if Pakistan attempts any misadventure, BSF Kashmir Frontier IG Ashok Yadav said Monday. Ashok Yadav IG, BSF Kashmir Frontier IG অশোক যাদব, তিনি বলছেন যে এই মুহূর্তে একদম এলওসির লাগোয়া 120টি জঙ্গি তারা ওই লঞ্চ প্যাডে অবস্থান করছে। যে কোনো সময় যদি তারা যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাহলে আমরা কিন্তু অপারেশন সিন্দুরের জন্য রেডি আছি। বুঝতে পেরেছেন? আগেই আপনাদের বলেছি অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, পজ হয়ে আছে, পজ, যে কোনো সময় আবার রিজিউম হয়ে যাবে। এবার বলছে Yadav said during the border force annual briefing that Pakistan shifted several launch pads deeper inside its territory after India air and artillery strikes between 7th May and 10th May, when Operation Sindoor hit terrorist sites in retaliation for the Pahalgam massacre that killed 26 civilians on April 22. আবার সেই কথা তিনি মনে করিয়ে দিয়েছেন 22শে এপ্রিল কি হয়েছিল পেহেলগামে। আর তারপরেই 7 তারিখ এবং 10 তারিখ ভারত তার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল। আর সেই অপারেশন সিন্দুর এই মুহূর্তে শেষ হয়ে যায়নি, সেটা পজ হয়ে রয়েছে। যদি যে কোনো মুহূর্তে এই ধরনের জঙ্গিরা যদি ভারতে ঢুকে যায়, তাহলে অপারেশন সিন্দুর 2.0 আর অপেক্ষা করতে হবে না, আপনারা নিজে চোখেই সব দেখতে পাবেন। দেখুন, নতুন একটা পথ অবলম্বন করছে আসিম মুনির। কিভাবে? বলছে এখন শীতকাল, এই সুযোগেই কিন্তু জঙ্গিদের ভারতে পাঠিয়ে দিতে হবে। এতদিন ধরে সেই জঙ্গি লঞ্চ প্যাডগুলো তৈরি হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবার তাদেরকে নেক্সট মিশনে কি হবে, ভারতে পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো উপায়ে, সীমানা পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে, যে কোনো উপায়ে ভারতে প্রবেশ করিয়ে দাও, তারপর দেখো কি হয়। একটা জঙ্গি হামলা হয়ে যাক, ভারত তো অবশ্যই আমাদেরই ব্লেম করবে এবং আমাদেরই আক্রমণ করবে। আসিম মুনির ভালো মতন জানেন এটা, ভালো মতন জানেন। কিন্তু ভারত এতদিন কি করেছে? ভারত এতদিন করেছে যে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। বুঝতে পেরেছেন?
যে সন্তানগুলো, ছোট ছোট সন্তান, আসিম মুনির যদি বাবা হয়, এই জঙ্গি ঘাঁটিগুলোকে আমি সন্তান হিসেবে বলছি আর কি, এই ছোট ছোট সন্তানগুলোকে ধ্বংস করেছে। কিন্তু ভারত অপারেশন সিন্দুর 2.0-তে কিন্তু আর সন্তানদের ধ্বংস করেই ক্ষান্ত থাকবে না। বুঝতে পারছেন কি বলতে চাইছি? শীতকালকে কেন্দ্র করে নতুন অনুপ্রবেশ পরিকল্পনা ভারতের। দেখুন, বলছে ভারতীয় ইন্টেলিজেন্সদের মতে পাকিস্তান শীতের সময় যখন তুষার কুয়াশার কারণে নজরদারি কম থাকে, কার্যকর কম হয়, তখনই জঙ্গি অনুপ্রবেশ বাড়ানোর চেষ্টা করবে। বলছে ভারত ইতিমধ্যেই CIBMS মানে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, যার মাধ্যমে সেন্সর, ড্রোন, গ্রাউন্ড রেডার, নাইট ভিশন এই সমস্ত ব্যবস্থা সেখানে রয়েছে। বুঝতে পারছেন যে শীতকালেও যদি আপনারা ঢোকানোর চেষ্টা করেন কোনো জঙ্গিদের, তাও কিন্তু ধরা পড়ে যাবে, সেন্সরে ধরা পড়ে যাবে, ড্রোনে ধরা পড়ে যাবে, গ্রাউন্ড রেডার রয়েছে ধরা পড়ে যাবে। আর আপনারা ভাবছেন কুয়াশার মাঝে চলে যাব, তাও সম্ভব নয়, তাও সম্ভব নয়। তবুও অনুপ্রবেশের চেষ্টা চলছে এবং ভারত বারবার এটিকে ব্যর্থ করেছে। কেন অপারেশন সিন্দুর 2.0 এখন অপরিহার্য? বলছে ভারতের নতুন বিবেচনা হলো, অপারেশন সিন্দুর যখন হয়েছিল সেটা ছিল ডিগ্রেডেশন, অর্থাৎ লঞ্চ প্যাড ধ্বংস, কিন্তু পাকিস্তান আবার সেগুলো পুনর্গঠন করছে। তাহলে সেই লঞ্চ প্যাড ধ্বংস করে লাভ কি? আপনি ধ্বংস করছেন, ওরা তো আবার করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? এবার ভারতের চোখটা খুলেছে, আসল চোখ এবার খুলেছে। তাই এখন লক্ষ্য হবে কি? এখন লক্ষ্য হবে ডিক্যাপিসিয়েশন, মানে জঙ্গি সংগঠনের নেতৃত্বকেই নির্মূল করা। আর কে এই জঙ্গি সংগঠনের নেতৃত্ব? কে? আপনি ভাবছেন হাফিজ সঈদ? না 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 না, এদেরও মাথা আছে, এদেরও মাথা। তিনি হচ্ছেন আসিম মুনির। আসিম মুনির হচ্ছে জঙ্গিদের একমাত্র নেতা এবং সর্ববৃহৎ নেতা, সর্বশক্তিমান নেতা। তিনি একাধারে প্রশাসনের নেতা, অন্যধারে জঙ্গিদের নেতা, সাধারণ বাসিন্দাদের নেতা তিনি নন। বলছে ভারতের অবস্থান কি? কোনো আলোচনার পথ নেই, শুধু শাস্তিমূলক প্রতিরোধ, পানিশিটিভ ডিটারেন্স। বুঝতে পেরেছেন? আর কোনো কথাবার্তায় যাব না, এবার শুধু প্রতিশোধ হবে। আপনি জঙ্গি পাঠান, পাঠিয়ে দেখুন কি হয়। রয়ের কাছে ইনপুট রয়েছে, যে কোনো মুহূর্তে এই শীতের মধ্যেই ডিসেম্বরেই হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। ডিসেম্বর শেষ হওয়ার আগেই হয়তো একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে আসিম মুনিরের এই বারবারন্ত। পাকিস্তানের ভৌগোলিক পুনর্বিন্যাসের ইঙ্গিত। বলছে ভারতের কড়া বার্তা, এর আগে বারবার এই কড়া বার্তা ভারতের কাছ থেকে গিয়েছে। কখনো রাজনাথ সিং দিয়েছেন, কখনো আমাদের অনিল চৌহান দিয়েছেন, কখনো নরেন্দ্র মোদীও দিয়েছেন। বলছে যদি পাকিস্তান জঙ্গি উৎপাদন বন্ধ না করে তাহলে ভূগোলগত পরিবর্তন হতে পারে। কটা প্রদেশ পাকিস্তানের? এই তো খাইবার পাখতুনখোয়া, এটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া একটা প্রদেশ, এটা হচ্ছে পাঞ্জাব 2টো প্রদেশ, এটা হচ্ছে সিন্ধ 3টে প্রদেশ, আর এটা হচ্ছে বালুচিস্তান, সবচেয়ে বড় বালুচিস্তান। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। পাকিস্তান জোর করে এই স্বাধীন রাষ্ট্রটাকে নিজেদের বলে দাবি করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বালুচিস্তানকে নিজেদের রাজ্য বলেই চালিয়ে দেয়। এখনও তাই হচ্ছে, কিন্তু আর বেশি দিন থাকবে না। কেন? তার কারণ হচ্ছে এই সিন্ধ, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এই অঞ্চলগুলোর যে কোনোটি আন্তর্জাতিকভাবে নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে। বেশি সময় দেরি নেই, বালুচিস্তান ইতিমধ্যেই স্বাধীনতার যুদ্ধে একদম সম্মুখ সমরে এসে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানি সেনা ওখানে পরাজিত হবে। 71-এর মতন ওই যে সাইন করার মতন একটা দৃশ্য, কিংবা অস্ত্র ফেলে রেখে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার যে দৃশ্য, ওই দৃশ্য আপনি আবারও দেখতে পেতে পারেন খুব শীঘ্রই যখন বালুচিস্তান স্বাধীন হবে। বুঝতে পারছেন? এবার দেখুন, বলছে এমনকি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সাম্প্রতিক মন্তব্য ছিল, রাজনাথ সিং বলেছিলেন পাঞ্জাব তো আমাদেরই, আর ওটা আমরা নিয়েই ছাড়ব। তাহলে কি থাকলো? খাইবার পাখতুনখোয়া বিদ্রোহ করছে। এখানে আপনারা জানেন খাইবার পাখতুনখোয়াতে টিটিপি সক্রিয়, তেহরিক তালিবান অফ পাকিস্তান জানেন। এইখানে বিএলএ, বালোচ লিবারেশন আর্মি, এবং বালোচ লিবারেশন ফ্রন্ট, BLF। বুঝতে পারছেন? এই দুটো জায়গা রয়েছে। সিন্ধে তো কোনো জায়গাই নেই, ভুট্টো পরিবার পুরো শেষ হয়ে গেছে। আর সাম্প্রতিক কালে রাজনাথ সিং তিনিও বলে দিয়েছেন যে সিন্ধ হচ্ছে ভারতের অংশ। যে সিন্ধ থেকে
যে সিন্ধ থেকে সিন্ধু সভ্যতা, যে সিন্ধ থেকে হিন্দু, যে সিন্ধ থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি, সেই সিন্ধ কেন পাকিস্তানে থাকবে ভাই? কেন থাকবে পাকিস্তানে? এখনো কিছু বলছি না, থাকুক। কিন্তু যখন আপনারা ওই জঙ্গি পাঠিয়ে দেবেন মতলব কোশ্চেন সীমান্ত দিয়ে, আবারও একটা যুদ্ধ চাইছে আসিম মুনির, এই ডিসেম্বরের মধ্যেই তিনি কিছু একটা ঘটাবেন বলে মনে করা হচ্ছে, তখন রাজনাথ সিংয়ের এই বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে ভাবতে হবে যে কচ্ছ গুজরাতের সেইখানে নাকি আক্রমণ চালানোর একটা পরিকল্পনা করছে আসিম মুনির। অন্যদিকে বাংলাদেশ থেকে আমাদের এই পশ্চিমবঙ্গেও আক্রমণ করার একটা পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে যে পশ্চিমবঙ্গ ঘেঁষা সীমান্তগুলো, সেখানে জঙ্গি ঘাঁটিতে ভরে গেছে, সাধারণ বাসিন্দাদের আর কোনো জায়গাই নেই সেখানে। সাধারণ বাসিন্দাদেরই তুলে নিয়ে এসে জঙ্গি বানানো হচ্ছে। আর অন্যদিকে দেখালাম 72খানা জম্মু কাশ্মীরের সামনে 72খানা আবার নতুন লঞ্চ প্যাড তৈরি করেছে। মানে বুঝতে পারছেন, ভারতকে চারদিক দিয়ে ঘিরে নেওয়ার চেষ্টা করছে। ঘের এই সমস্ত রিপোর্ট রয়ের কাছে রয়েছে, এই সমস্ত রিপোর্ট এমআইয়ের কাছে রয়েছে, এই সমস্ত রিপোর্ট ভারতের কাছে রয়েছে। তাহলে আপনারা ভাবছেন কেন কিছু করছে না ভারত, চুপ করে কেন বসে আছে? চুপ করে বসে নেই, ভারত ভারতের মতন প্রস্তুতি করছে। পাকিস্তানকে হামলা করতে দিন, তারপর দেখাবে ভারত। আপনাদের আগেই বলেছি, ভারত কখনোই আগে হামলা করে না। অপারেশন সিন্দুরের সময়ও আগে হামলা করেনি। ভারতের এটা চরিত্র নয়, ভারতের এটা বৈশিষ্ট্য নয়। বিশ্ববাজারে ভারত এই কারণে গর্ব দেখাতে পারে, এই কারণে প্রশংসিত যে ভারত কখনো আগ্রাসী মনোভাবে এগিয়ে যায় না। কিন্তু প্রতিরক্ষায় ভারতকে কেউ দমাতে পারবে না। আপনি যদি আক্রমণ করেন, ভারত প্রতিরক্ষা করবে, আর করলে আপনার তখন দিন শেষের পথে। তাই এটা ভালো করে বুঝে নেওয়া উচিত আসিম মুনিরের। এত বারবারন্ত কিন্তু ঠিক নয়। আপনি চাইছেন যুদ্ধ হোক, যুদ্ধ হবে, যুদ্ধ হলে আপনি হারবেন, আবারও হারবেন। পাকিস্তান হারে, খেলার মাঠেও হারে, যুদ্ধের মাঠেও হারে। তারপরও পাকিস্তানের শিক্ষা হয় না। ছোট লোক তো, নিচু, একদম নীচ মানসিকতা। সেই কারণে বলছি, আসিম মুনির আপনি বুঝে যান যে এইভাবে আর পার পাবেন না। বুঝতে পেরেছেন? জঙ্গি ঘাঁটি তৈরি করুন, জঙ্গি পাঠান, তারপর দেখুন অপারেশন সিন্দুর 2.0 কিভাবে ধূলিসাৎ করে দেয় পাকিস্তানকে। আপনি তো থাকবেনই না, পাকিস্তানটাও না ম্যাপ থেকে মুছে যায়। মুছে গিয়ে কি হবে? খাইবার পাখতুনখোয়া একটা হয়ে যাবে দেশ, ইন্ডিপেন্ডেন্ট দেশ। বালুচিস্তান তো হওয়ার পথেই রয়েছে, সিন্ধ তো ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আপনি পাঞ্জাব নিয়ে বসে থাকুন, যতদিন পারেন বসে থাকুন। কতদিন পারবেন আমি জানি না, তবে এই পাঞ্জাবও একদিন ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাও আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলে রাখলাম। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন। এই তথ্য আরও 10 জনের কাছে ছড়িয়ে দিন। নতুন নতুন এক্সক্লুসিভ যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম, যেভাবে আসিম মুনির ফাঁদ পাচ্ছেন যে একটা যুদ্ধ হোক, যুদ্ধ হোক, যুদ্ধ হলে কার লস, সেই মতামত আপনারা জানান। আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। বন্দে মাতরম।